প্রবাসী নেতার সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, যে কোনো মুহূর্তে দেশে ঢোকার পরিকল্পনা। মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ বিনির্মাণের অঙ্গীকার। আমদানির পরও কমেনি ডিমের দাম, ভারতে 5 টাকা হলেও বাংলাদেশে 13 টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকালের 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সুযোগ বুঝে ভারত থেকে যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়ার পরিকল্পনা করছেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনালাপ থেকে এমন বক্তব্য বেরিয়ে এসেছে। ফাঁস হওয়া ফোনালাপটি ভাইরাল হয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। আমি দেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব, এমন কথা বলতে শোনা গেছে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার একটি অডিও রেকর্ডে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। আওয়ামী লীগ এখন অপেক্ষায় রয়েছে মার্কিন নির্বাচনের দিকে, তাই নজর রাখতে বলেছেন শেখ হাসিনা। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী যে পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে, তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আবারও বিষোদ্গার করতে শোনা যায় শেখ হাসিনাকে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ, জি আপা, সে চাকরি দিয়েছিল এমডির পদে। জি আপা, এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিছে। মহাজন বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে। জনগণের গরিবের রক্ত চোষা টাকা নিয়ে বড় লোক হচ্ছে সুদখোর একটা। শেখ হাসিনা এরই মধ্যে লুটপাটের গল্প ফেঁদেছেন। দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, এখন শুধু সময়ের অপেক্ষা, এমন মন্তব্যই তিনি প্রবাসী ওই আওয়ামী লীগ নেতাকে জানান। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জার্মানির বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন জয়শঙ্কর। এ সময় তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলে ভারত তা বিবেচনা করবে কিনা। উত্তরে বাংলাদেশের পট পরিবর্তনের কথা উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে সেটা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই করা হচ্ছে। As you know, there's a change of government in Bangladesh, and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ন্যাশনাল বিজনেস ডায়ালগ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে অনুরোধ জানায় আইসিসি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার আশ্বাস দেন।
Every chair wants money. Every door wants money. প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের মেয়াদেই শ্রমিক মালিকের দূরত্ব ঘুচিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান। এই সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে গেলাম। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে উত্তরণটা হচ্ছে, যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই। মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় উপদেষ্টা বলেন, কোনো শ্রমিক তাদের কারখানায় হামলা করেনি, বেকার সংঘের লোকজন হামলার সাথে জড়িত। এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 6টি কমিশনের ফলাফল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার উপর নির্ভর করবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে, এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকার। প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি, এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। ভারত থেকে ডিম আমদানি করা হলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি, কমেনি দাম। 160 থেকে 170 টাকায় ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ডিমের বাজার কি নিয়ন্ত্রণের বাইরে? এমন প্রশ্ন ক্রেতাদের। এবার আসা যাক ডিম আমদানি প্রসঙ্গে। একই ডিমের দামের পার্থক্য 7 টাকা। ভারতে যে ডিম 5 টাকার আশেপাশে, সেখানে আমদানির পর তা বাংলাদেশে বিক্রি হচ্ছে অন্তত 13 টাকায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। সীমান্তের উপরে ভারতে যে ডিমের দাম 5 টাকা, বাংলাদেশের বাজারে একই ডিম বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। দামের পার্থক্য আকাশ পাতাল। ক্যারেট প্রতিতে প্রায় 15 টাকা 20 টাকা এরকম বাড়ছে। এখান থেকে নিয়ে আমাদের যে বিক্রি করাটা আমরা 180 টাকার নিচে ডজনে পারি না। সাইডের থেকে আমরা মাল পাইতেছি না, মালে যারা 80,000 আনে এরা এখন গাড়িতে পাইতেছে 40,000। নানা উদ্যোগেও যখন বাজার নিয়ন্ত্রণে আসছিল না, তখন ভারত থেকে ডিম আমদানি শুরু করেছে সরকার। প্রতি পিসের দাম আমদানি পর্যায়ে 5 টাকা 70 পয়সা। এর সাথে ডিম প্রতি 1 টাকা 83 পয়সা শুল্ক সহ যোগ করলে প্রতিটির দাম 7 টাকা 53 পয়সা। একই ডিমে দামের এত পার্থক্য কেন? এমন প্রশ্নে উৎপাদকরা বলছেন, ভারতে ফিড তৈরির কাঁচামাল সহজলভ্য ও সস্তা, এ কারণে উৎপাদন ব্যয় বাংলাদেশের তুলনায় কম। ইন্ডিয়া যে ভুট্টাটা নিজে উৎপাদন করে 17 টাকা 18 টাকায় প্রোডাকশন কস্টে ফিড উৎপাদন করতে পারতেছে ভুট্টা দাম, সেই ভুট্টাটা আমাদের এখানে আসার পরে অনেক কিছু অ্যাডিশন হওয়ার পরে এটা হয়তো 35-36 টাকা পড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, ফিড সস্তা হওয়ার কারণেই ভারতের ডিমের দাম কম, এমনটা পুরোপুরি সঠিক নয়। দেশটির বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। অন্যদিকে বাংলাদেশে সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ আছে। অলিগোপলি মার্কেট সিস্টেমটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ওই যারা আমদানিকারক আছেন তারা বাধ্য হবেন যে ফিডের দামটা কম রাখতে। এদিকে আমদানি অব্যাহত থাকলে স্থানীয় পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। দেশীয় উদ্যোক্তা যারা
ওনারা তো লো কস্টে বা কম খরচে, উৎপাদন খরচের চেয়ে নিচে যখন সেল করতে থাকবেন তখন একটা সময় ওনারা সাস্টেইন করতে পারবেন না। এক্ষেত্রে অর্থনীতিবিদরা বলছেন আমদানি হলে ডিমের বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, দামও সহনীয় পর্যায়ে আসবে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার কথাও বলছেন তারা। খামারিরা আছে তাদেরকে ডিম উৎপাদনে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে অপেক্ষাকৃত কম খরচে ডিম উৎপাদন করতে পারে এই বিষয়ে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আগামী 2 মাসে ভারত থেকে আরও কমপক্ষে 47 লাখ ডিম আমদানি হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পাপনের পাপে রীতিমতো ধ্বংস ক্রিকেটের মেরুদণ্ড, প্রভাব পড়ে টিম পারফরমেন্সেও। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বরের 10 দিনই মারা গেছেন 19 জন আর আক্রান্ত প্রায় 4000। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট 102 জন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, শঙ্কা চিকিৎসক ও বিশেষজ্ঞদের। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র। শয্যা খালি নেই, মেঝেতেই রাখা হয়েছে রোগীদের। বলা ধরা পড়ছে, রিপোর্ট বের করছি, আলট্রাসাউন্ড করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, ওইখানে ধরা পড়ছে। বলা মেডিকেল ভর্তি করছে, ওরা চিকিৎসা দিতে পারে না। প্রথমে বুঝতে পারি না, তো 3-4 দিন পরে পরীক্ষাটা করাইছি, তারপরে কালকে পজিটিভ আসছে। খিলগাঁও তিলপাপাড়া থেকে আসছি, 7 তারিখ এখানে ভর্তি হয়েছি। এই হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম 11 দিনে মোট ভর্তি হয়েছেন 1300-র বেশি ডেঙ্গু রোগী। মারা গেছেন 2 জন। আগস্ট মাসে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000। মৃত্যু হয়েছে 8 জনের। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এই জায়গার রোগীগুলো আসতেছে। আর ঢাকার ভিতরে তো বলতে পারেন মুগদা, মান্ডা এভাবেই সবসময় একটা রেড জোন হিসাবে পরিণত হয়। সাথে যাত্রাবাড়ি, শনি রাকড়া, এখান থেকে রামপুরা, বনশ্রী, বাসব এসব জায়গার রোগীগুলো আসতেছে এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 17000 রোগী। মৃত্যু হয়েছে 102 জনের। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর অর্ধেকের বেশি ঢাকার বাইরের বাসিন্দা। এই তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের 3টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে লার্ভিসাইডিং। এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। নাজমুল হাসান পাপন গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুকুটহীন সম্রাট। ক্ষমতার দাপটে ক্রিকেট বোর্ডে যা ইচ্ছে তাই করেছেন। বেশিরভাগ পদেই বসিয়েছেন নিজের পছন্দের লোক। পাপনের পাপে রীতিমতো ধ্বংস হয়েছে ক্রিকেটের মেরুদণ্ড। ক্ষমতার পালাবদলে বেরিয়ে আসছে পাপন ও তার অনুসারীদের সব অনিয়ম। সাবেক ক্রিকেটার ও সংগঠকরা মনে করেন পাপন আমলে বিসিবির অব্যবস্থাপনার প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরমেন্সেও। আকাশুজ্জামানের রিপোর্ট। 2012 সাল বিসিবির সভাপতির চেয়ারে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। এক বসাতেই 12 বছর পার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বেশিরভাগই এসেছে আইসিসি ও এসিসির লভ্যাংশ থেকে, বাকিটা সিরিজ আয়োজন ও টিভি সত্ত্ব। তাহলে পাপন ও তার অনুসারীরা করেছেনটা কি? এত টাকা কোথায় খরচ করেছে পাপনের বোর্ড? সবশেষ বাজেটে দেখা যায় কারি কারি টাকা খরচ হয়েছে লজিস্টিক অপারেশন ও বিপিএল পরিচালনায়। সময় কিন্তু বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল। সেই জিনিসটা আমাদের শুরুটা যেরকম ছিল সেটা আস্তে 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 আমরা কিন্তু পতনের দিকে যেতে। আমার মনে হয় পুরো ওভারঅল আপনি যদি সিনারিও দেখেন 12-14 বছরে আমার মনে হয় যে খুব একটা বেশি আমরা ডেভেলপ করি নাই। উন্নয়ন তো হয়নি, উল্টো ধ্বংস হয়েছে ঘরোয়া ক্রিকেট। 12 বছরেও সম্ভব হয়নি ক্রিকেট বিকেন্দ্রীকরণ। তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে যে একটা আন্তর্জাতিক মানের টিম তৈরি করা, সেই জিনিসটা করতে আসলে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে
অব্যবস্থাপনা। বেশিরভাগ জেলায় কিন্তু খেলা হয় না, ক্রিকেট লিগ হয় না, রিয়েলিগেশন লিগ হয় না, এবং সাথে মাঠের যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা, প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে জেলা পর্যায়ে মাঠ, নতুন নতুন মাঠ তৈরি করা, সেই জায়গাগুলোও কিন্তু আমার মনে হয় প্রসারিত হয় নাই। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এন্ট্রি ফি 1 লাফে হয়েছে 5 লাখ। দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায়ও ছিল পক্ষপাতিত্ব। আম্পায়ার কোনো না কোনোভাবে একটি দলকে সাপোর্ট করত। ন্যাশনাল টিমে প্লেয়ার খেলতো আমাদের এখানে 4 থেকে 5 জন, কোনো সময় 3 জন। আমাদের এখানে সাকিব তামিম খেলতো ওই সময়টায়, এবং এই খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে যে রূপগঞ্জে যেন কেউ না খেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি